মিয়ানমারটাকে ক্রস করে এই ইকোনমিক করিডোরটা আসবে। সেই মিয়ানমার দাউ দাউ করে চলছে, বিভিন্ন প্রোডাক্ট আমদানি রপ্তানি করতে হয়তো একদিন 24 ঘন্টার মতন সময় লাগে, যেটা জাহাজে 14 থেকে 15 দিন সময় লাগে। বৈশ্বিক জিডিপির 60% এখান থেকে উৎপাদিত হয়। চীন, মিয়ানমার, বাংলাদেশ ইকোনমিক করিডোর। গত 24শে জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তারেক রহমানের কাছে এই ইকোনমিক করিডোরের প্রস্তাবটা দেন। এই প্রস্তাবের পর আমাদের সামনে চলে এসেছে অসম্ভব কৌতূহল, অপার সম্ভাবনা এবং তৈরি হয়েছে ভূরাজনৈতিকভাবে নতুন সমীকরণ। এই বিষয়ে বিভিন্ন আলোচনায় ঢোকার আগে আমাদের জানতে হবে করিডোরটা আসলে কি। এই করিডোরের মধ্যে মূলত চীনের ইউনান প্রদেশের কুনমিং, ইউনান প্রদেশের রাজধানী, সেখান থেকে করিডোরটা শুরু হবে। সেটি সীমান্ত পেরিয়ে মায়ানমারে প্রবেশ করবে শান অঞ্চলের মাধ্যমে। তারপর আসবে মান্দালয়ে, মান্দালয় থেকে আসবে রাখাইন প্রদেশে বা আরাকান প্রদেশে। এখান থেকে মংডো অঞ্চল থেকে দুই দিকে ভাগ হয়ে যাবে। একদিকে সেটি আসবে বাংলাদেশ সীমান্তের দিকে, অন্যদিকে সেটি সোজা নিচের দিকে চলে যাবে মিয়ানমারের কিওয়াক ফিউ বন্দরের দিকে। বাংলাদেশ সীমান্তের দিকে যেই রাস্তাটি আসবে সেটি বাংলাদেশের সম্ভাবনা রয়েছে কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে প্রবেশ করবে। এখানে বাংলাদেশ মিয়ানমারের মৈত্রী সড়ক 2016 সালে ইতোমধ্যে তৈরি হয়ে আছে। তবে এই ইকোনমিক করিডোর শুধুমাত্র রাস্তার মধ্যে সীমাবদ্ধ না। এর মধ্যে রাস্তা থাকবে, রেলপথ থাকবে, তেল গ্যাস পাইপলাইন থাকবে, বিদ্যুৎ কেন্দ্র থাকবে, ইন্ডাস্ট্রিয়াল জোনস থাকবে। এর মধ্যে মাধ্যমে শত শত হাজার হাজার শ্রমিকের এবং মানুষের কর্মসংস্থান তৈরি হতে পারে। এবং বাংলাদেশ থেকে আমাদের চারপাশে, যেহেতু প্রায় চারপাশে ভারত, সো আমাদের স্থলপথে বের হয়ে যাওয়ার জন্য মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটা নতুন পথ তৈরি হবে। করিডোরের বিষয়টা কি নতুন? না, এই করিডোরের ব্যাপারটা কিন্তু নতুন কোনো বিষয় না। এটা হচ্ছে 2013 সালে চীনের প্রস্তাবিত BRI বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা অংশ। 2013 সালে যখন চীন এই প্রস্তাবটা করে, তখন তাদের এই পরিকল্পনার আন্ডারে এশিয়া, আফ্রিকা, ইউরোপ এই তিনটি মহাদেশ জুড়ে অন্তত 150-র কাছাকাছি দেশকে যুক্ত করার এক মহা পরিকল্পনা সামনে আসে। এর মধ্যেই BRI এর সাথে অন্তত 50-60টি দেশ বিভিন্নভাবে কানেক্টেড হয়েছে। কেন এটা অনেক গুরুত্বপূর্ণ? কারণ আপনারা জানেন, বর্তমানে আন্তর্জাতিক শক্তির কেন্দ্র আটলান্টিক মহাসাগরের দিক থেকে সরে এসে ইন্দো প্যাসিফিক, ইন্ডিয়ান ওশান এবং প্যাসিফিক ওশান এই জায়গার দিকে সরে আসছে। বৈশ্বিক জিডিপির 60% এখান থেকে উৎপাদিত হয়। বিশ্বের জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ এখানে বসবাস করে এবং বিশ্বের বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধির 2/3 এই অঞ্চল থেকেই যায়। তার মানে এই জায়গাটা ইন্টারন্যাশনালি, জিওপলিটিক্যালি সমস্ত সাইড থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তো এই কারণেই চীন এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যা তারা বলছে যে 2000 বছর আগের বা 3000 বছর আগের যে পুরাতন সিল্ক রোড ছিল সেটিকে তারা পুনরুজ্জীবিত করতে চায়। সেই প্রেক্ষিতে এর মধ্যে রেল, মহাসড়ক, বিভিন্ন ধরনের শিল্পাঞ্চল, বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি অবকাঠামো অনেক কিছু থাকে। কিন্তু চীনের যারা অর্থনৈতিক বা ইকোনমিক কম্পিটিটর রয়েছে, যেমন USA বা তার এলাইরা, তারা কি বসে আছে? তারা কিন্তু বসে নেই। এর বিপরীতে তারাও বিভিন্ন ধরনের প্রস্তাব এবং ইকোনমিক করিডোর বা বিভিন্ন ধরনের পথ অবকাঠামো তৈরির পরিকল্পনা করেছে। একটা হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, যেটা USA প্রস্তাব করেছে। অন্তত 40টা দেশের সংশ্লিষ্টতার মাধ্যমে এটা কার্যকর করা হবে। এর মধ্যে 4টা মূল দেশ, যাদেরকে একসাথে আমরা কোয়াড বলি, সেটা হচ্ছে USA, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং জাপান। এই 4টা দেশ মিলে তাদের যে একটা চীন ঘেরাও নীতি, সেটা বাস্তবায়ন করার জন্য এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির বাস্তবায়ন করার চেষ্টা করছে। দ্বিতীয় আরেকটি পরিকল্পনা হচ্ছে আইমেক করিডোর, IMEC, ইন্ডিয়া, মিডল ইস্ট টু ইউরোপ, একটা বড় করিডোর। এর মাধ্যমেও বিভিন্ন ধরনের উৎপাদন, ম্যানুফ্যাকচারিং হাব, ইন্ডাস্ট্রিয়াল জোনস, পথ ঘাট, রেল লাইন, পাইপলাইন, মহাসড়ক কিংবা কিছু কিছু জায়গায় সাগরের পথ, এগুলো ব্যবহার করা হবে। এখানে আইমেক করিডোরের মধ্যে ইন্ডিয়াকে তৈরি করা হবে একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে। তারপর এখান থেকে যেই প্রোডাকশনটা হবে বা ম্যানুফ্যাকচারটা হবে, সেটা হচ্ছে সৌদি আরব এবং আরব আমিরাতের ওপর দিয়ে ইসরায়েলের হাইফা বন্দরের মধ্য দিয়ে ইউরোপের দিকে যাবে। যদি আইমেক করিডোর বাস্তবায়িত হয়, আপনারা জানেন বর্তমান মিশরের যে সুয়েজ ক্যানালের রোডটা রয়েছে কিংবা তুরস্কের যে বসফরাস প্রণালী রয়েছে, এই দুইটার গুরুত্ব কমিয়ে দিয়ে আইমেকের গুরুত্ব বেড়ে উঠতে পারে। তো এই জন্যে ওই অঞ্চলের যারা রয়েছেন ভূরাজনৈতিকভাবে, তারাও অত্যন্ত চিন্তার মধ্যে এবং এটা নিয়ে পরিকল্পনার মধ্যে আছেন। আমি আবারও ইকোনমিক করিডোরের প্রসঙ্গে ফিরে আসি। এই যে ইকোনমিক করিডোর, যেটা হচ্ছে চীন থেকে সরাসরি বাংলাদেশকে সংযুক্ত করতে পারে, এটা যদি বাংলাদেশ বাস্তবায়ন করে, তাহলে আমাদের লাভ ক্ষতি কি এবং এই বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জগুলো কি? প্রথম বিষয় হচ্ছে, যেটা আমি একটু আগেও বলেছি, বাংলাদেশের প্রায় চতুর্দিকে ভারত দিয়ে বেষ্টিত একটা অঞ্চলে মিয়ানমার, সেখানে আবার গৃহযুদ্ধ চলছে, আর আরেক পাশে হচ্ছে বঙ্গোপসাগর। তো বাংলাদেশের বের হওয়ার জন্য জায়গা অনেক কম। কিন্তু যদি বর্তমানে ইন্ডাস্ট্রিয়ালি, ইকোনমিক্যালি এবং বাণিজ্যের জন্য সরাসরি বাংলাদেশ থেকে চীনের দিকে একটা পথ তৈরি হয়, তাহলে আমাদের দেখা যায় বিভিন্ন প্রোডাক্ট আমদানি রপ্তানি করতে বা পরিবহন করতে হয়তো একদিন 24 ঘন্টার মতন সময় লাগবে, যেটা জাহাজে অনেক দূর ঘুরে সেই মালাক্কা প্রণালী হয়ে যাওয়ার পথে
14 থেকে 15 দিন সময় লাগে, তাহলে আমাদের যেই প্রোডাক্টগুলোর খরচ বেশি, পরিবহন কস্টিং বেশি এবং পচনশীল দ্রব্য, সেগুলো আমরা আমদানি রপ্তানি অনেক সহজে করতে পারবো। অর্থাৎ সামগ্রিকভাবে আমাদের একটা অর্থনীতির উপকার হবে। কিন্তু এখানে কিছু চ্যালেঞ্জ আছে, কারণ এই যে ইকোনমিক করিডোরটা, এটা যেদিক দিয়ে তৈরি করা হবে সেই জায়গাগুলোতে কিছু অস্থিরতা, কিছু ভূরাজনৈতিক সমীকরণ, কিছু যুদ্ধবিগ্রহ, গৃহযুদ্ধ, এই ধরনের ব্যাপার আছে। যেমন আপনারা জানেন, এই সম্পূর্ণ মিয়ানমারটাকে ক্রস করে এই ইকোনমিক করিডোরটা আসবে। সেই মিয়ানমার দাউ দাউ করে চলছে গৃহযুদ্ধের আগুনে। সেখানে যদি আমরা আরাকান স্টেটের কথা ধরি, সেখানে আরাকান আর্মি মিয়ানমারের সরকারের সঙ্গে যুদ্ধ করছে এবং এই আরাকান রাজ্যের প্রায় পুরোটা দখল নিয়ে নিয়েছে। একটু আগে যে বলছিলাম 2016 সালে বাংলাদেশ মিয়ানমার মৈত্রী সড়ক তৈরি হয়েছে, তারপর কি এটা চালু করা হয়েছে? না, এটা চালু করা যায়নি। কেন? কারণ 2017 সালে রোহিঙ্গাদের উপর যেই ব্যাপক গণহত্যা চালানো শুরু হয়, সামরিক জান্তা শুরু করে এবং আরাকান আর্মিও চালিয়ে যায়, তার ফলে লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে উদ্বাস্তু হিসেবে, শরণার্থী হিসেবে প্রবেশ করেন, যার কারণে আমরা ওই অঞ্চলে একটা বিরাট অস্থিতিশীল অবস্থা দেখতে পাই। তো এই রোহিঙ্গা কেসটা এখানে চলমান আছে। বিদ্রোহী আরাকান আর্মি রয়েছে, অন্যান্য 12টা সশস্ত্র গোষ্ঠী রয়েছে যারা মিলে একটা বেসরকারি সরকার গঠন করেছে। এই জায়গাগুলো, এই বিষয়গুলো নিয়ে মিয়ানমার অনেক উত্তপ্ত অবস্থায় আছে। তবে আশার সংবাদ হচ্ছে, তারেক রহমানের কাছে শি জিনপিং বলেছেন, যদি বাংলাদেশে ইকোনমিক করিডোর বাস্তবায়নের পথে আগায়, যদি তারা আসলেই চায়, তাহলে এই রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য শি জিনপিং বিভিন্নভাবে সাহায্য করবেন। তো এর মধ্যে অবশ্যই মিয়ানমারের যে আঞ্চলিক সমস্যাগুলো চলছে, সেই বিষয়গুলো হয়তো সমাধানের দিকে আসতে পারে। এই অঞ্চলে আরও কিছু জটিল বিষয় আছে, যেমন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। একটু আগে আমি বলছিলাম যে এখানে হচ্ছে ইন্ডিয়া রয়েছে, ইউএসএ রয়েছে, অস্ট্রেলিয়া, জাপান রয়েছে। ইন্ডিয়া এবং ইউএসএ বাংলাদেশকে অনেক আগে থেকেই এই ইন্দো প্যাসিফিক বা কোয়াডের মধ্যে ঢুকানোর জন্য চেষ্টা করে আসছে, যার কারণে বাংলাদেশ তখন চীন থেকে দূরত্ব তৈরি করতে বাধ্য হতো। এই চেষ্টা তারা শেখ হাসিনার আমল থেকে করে এসেছে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও এই চেষ্টা বাদ রাখেনি এবং এখনো চলমান আছে। আমরা একটা খবর শুনেছিলাম যে সেন্ট মার্টিনের থেকে বঙ্গোপসাগরের দিকে 1743 বর্গ কিলোমিটার এলাকাকে বিশেষভাবে ইকো রিজার্ভ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে অনেক সমালোচকের মতে এটা হচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির একটা অংশ হিসেবে তৈরি করা হয়েছে। আরও একটা এখানে চ্যালেঞ্জ আছে, যেটা আমরা জানি যে এই যে করিডোরটা, এটা এসে শুধু উখিয়া দিয়ে ঢুকে কিন্তু শেষ হবে না, এটা আমাদের চট্টগ্রাম বন্দর পর্যন্ত আসবে এবং পরবর্তীতে এই জোনটা মংলা পর্যন্ত সীমাবদ্ধ হতে পারে। এখন চট্টগ্রাম বন্দরে ডিপি ওয়ার্ল্ডের প্রবেশের বিষয়ে অনেক আলাপ আলোচনা উঠে আসছে, কিন্তু এই ডিপি ওয়ার্ল্ড হচ্ছে আবার আইমেক করিডোরের পার্টনার। আইমেক করিডোরের যে ট্রান্সপোর্টেশন পার্টনার এবং লজিস্টিক্স পার্টনার, এটা হচ্ছে এই দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড, যারা হচ্ছে সরাসরি ইসরায়েল, ইন্ডিয়া, ইউএস, আরব আমিরাত এই লবির মধ্যে বিজনেস করে থাকে। তাকে এই চট্টগ্রাম বন্দরে ঢোকানোর মাধ্যমে এখানে তাদের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা আইমেকের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা করছেন। এবং তারই অংশ হিসেবে ভারতের 5টা বন্দরে ডিপি ওয়ার্ল্ডকে বিভিন্ন কন্টেইনার টার্মিনাল বা অন্যান্য টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং তারা আমাদের এখানে আসা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। আর আরেকটা চ্যালেঞ্জ যেটা রয়েছে সেটা হচ্ছে একদমই রিসেন্ট, গত 12 ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন হয়, তার ঠিক 3 দিন আগে অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূসের সরকার, সেটি গোপনীয়ভাবে, দ্রুততার সাথে, অস্বচ্ছভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করে, বাণিজ্য চুক্তি হিসেবে পরিচিত, যেটা সেটা বাংলাদেশের জন্য অনেক ধরনের বিধিনিষেধ নিয়ে আসে, তার বিনিময়ে আমরা পাই অনেক কম। সেই বিধিনিষেধের মধ্যে একটা বড় জায়গা জুড়ে ছিল চীন সহ কিছু রাষ্ট্র, যারা হচ্ছে ওপেন মার্কেট ইকোনমির অংশ না। ইউএস এর মতে তাদের সঙ্গে বাংলাদেশ বড় কোনো ব্যবসা করতে পারবে না, চীনের সঙ্গে কোনো মিলিটারি এগ্রিমেন্টে যেতে পারবে না। এখন এই ইকোনমিক করিডোর নাম হলেও এটার মধ্যে দিয়ে যদি কোনো ধরনের মিলিটারি যোগাযোগ থাকে কিংবা অন্য ধরনের বড় ইকোনমিক চুক্তি হয়, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাধা আসতে পারে। এবং এই বিষয়টা আমরা আজ করতে পারি বিভিন্ন জনের মতামত থেকে, যে যেদিন তারেক রহমান বাংলাদেশ থেকে মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশ্যে বের হন, তার আগের দিন 20 জুন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ খলিলুর রহমানের অফিসে তিনটা রাষ্ট্রের 3জন রাষ্ট্রদূত এসেছিলেন। একজন হচ্ছেন ব্রিটিশ রাষ্ট্রদূত, একজন হচ্ছেন আমেরিকান রাষ্ট্রদূত এবং একই সাথে এসেছিলেন জাপানের রাষ্ট্রদূত। এখানে কিন্তু উল্লেখ্য জাপান আর ইউএসএ হচ্ছে কোয়াডের মেম্বার, তাদের পক্ষ থেকে একজন এসেছিলেন এবং সম্ভবত আইমেক করিডোরের একজন মেম্বার হিসেবে ব্রিটিশ রাষ্ট্রদূত এসে এই 3জন মিলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং সম্ভবত তারেক রহমানের সফরে চীনকে যেন বড় ধরনের প্রতিশ্রুতি দেয়া না হয় সেই ধরনের কোনো কথা আদায় করেন। এখন আমাদের সামনে চিন্তার বিষয় যে ইকোনমিক করিডোর, যেটা হয়তো বাংলাদেশের জন্য ভালো হতে পারে, কারণ চায়না বর্তমানে বড় একটা বাজার এবং চায়না থেকেও আমরা অনেক কিছু ইম্পোর্ট করে থাকি। আর তাছাড়াও চায়না আমাদের এখন পর্যন্ত আমাদের জন্য বড় কোনো থ্রেট নয়, ভবিষ্যতে হয়ে উঠতে পারে, সেটার বিষয়টা অন্য। সো চায়নার সঙ্গে যদি আমাদের সরাসরি সম্পর্ক স্থাপিত হয়, তাহলে আমাদের ইকোনমিকভাবে অনেক লাভ হতে পারে, কিন্তু সেই পথে আমরা পা বাড়াতে পারবো কিনা এটা অনেক প্রশ্নের বিষয়। যদি হয়, এটা হয়তোবা মিয়ানমার সহ বাংলাদেশের চট্টগ্রাম বন্দর, মিয়ানমারের কিওয়াকফিউ বন্দর এবং চায়নার কুনমিং পর্যন্ত যে যোগাযোগ,
এটাকে আরো অনেক উন্নত করতে পারে, ট্রান্সপোর্টেশনকে অনেক উন্নত করতে পারে। আমরা আশা করব এই জিনিসটা বাস্তবায়িত হবে, বাকিটা ভবিষ্যতে দেখা যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।